ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরও একটি মডেল কোশ্চেন পেপার। আপকামিং যে ডাব্লিউবি বোর্ডের এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে। আশা করি এসএলএসটি পরীক্ষাতে কার্যকরী হবে আজকের এই প্রশ্ন উত্তরগুলি। আজকে সেট 3 এই প্রশ্নগুলি তোমাদের কেমন লাগছে সেটি ভিডিওতে তোমরা জানাবে। আর প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তরগুলি কমেন্ট বক্সে দিয়ে দিব। এছাড়া যারা সেট 1 এবং সেট 2 ভিডিওগুলি দেখতে পারোনি তারা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আমার মনে হয় আরও বেশি কার্যকরী হবে। ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার এই চ্যানেলের ভিডিওটি। 3 নম্বর সেটের 1 নম্বর কোশ্চেন, নিচের কোন বৈষ্ণব পদকর্তার পদাবলীর মধ্য দিয়ে বৈষ্ণব তত্ত্বের মূল রসভাষ্য ফুটে উঠেছে? এর জন্য তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ: গোবিন্দ দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি এবং বলরাম দাস। তোমাদের কোনটি মনে হচ্ছে সঠিক উত্তর? যিনি বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য প্রকাশ করেছেন বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে। এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হয়ে যাবে এ নম্বর অপশন, গোবিন্দ দাস। বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য যিনি বৈষ্ণব পদাবলীর মধ্যে প্রচার করেছিলেন তিনি ছিলেন গোবিন্দ দাস। আমরা জানি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, গোবিন্দ দাস শ্রীনিবাসের কাছে পদ রচনার অনুমতি চায় এবং তারপর তাকে রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণি পাঠ করার পরামর্শ দেন এবং গোবিন্দ দাস সেই পদগুলি পাঠ করে বৈষ্ণব পদ রচনায় যুক্ত হন এবং বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য প্রকাশ করেন। এরপরে যেটি অপশন রয়েছে জ্ঞান দাস, তাকে আমরা বলবো চণ্ডীদাসের ভাবশিষ্য। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, মহামিশ্র জগন্নাথ কে ছিলেন? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর? মহামিশ্র জগন্নাথ সঠিক উত্তর হবে মুকুন্দরামের পিতামহ অর্থাৎ হৃদয় মিশ্র। মুকুন্দরামের পিতা ছিল হৃদয় মিশ্র আর মুকুন্দরামের পিতামহ ছিল মহামিশ্র জগন্নাথ। 2 নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এই প্রসঙ্গে আমরা জেনে নিই ঘনরাম চক্রবর্তীর পিতামহ কে ছিল? ধনঞ্জয়। এর পরবর্তী কোশ্চেন, এ যুগে জন্মগ্রহণ করলে তিনি মানে মুকুন্দরাম যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সংশয় মাত্র নাই। এই উল্লেখযোগ্য মন্তব্যটি নিচের কোন লেখক করেছিলেন? তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 জন লেখকের নাম দেওয়া আছে: শশীভূষণ দাশগুপ্ত, সুকুমার সেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোনটি হবে এ প্রশ্নের উত্তর? এ যুগে জন্মগ্রহণ করলে শুধু কবি না একজন ঔপন্যাসিক হতেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই। এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 4, 4টি গ্রন্থ গদ্য গ্রন্থ দেওয়া হয়েছে: চাচা কাহিনী, শবনম, শাহরিয়ার, টুনি মেম। এই গদ্য গ্রন্থগুলি প্রকাশকাল অনুযায়ী সাজানোর পর কোন 2টি গ্রন্থের প্রকাশকাল একই থাকবে? এই 4টি গদ্য গ্রন্থ মধ্যে যদি প্রকাশকাল অনুযায়ী সাজাই তারপরে দেখতে পাবো কোন 2টি গ্রন্থের প্রকাশকাল একই রয়েছে। এর জন্য সাব পয়েন্ট করা আছে এসি, সিডি, সিবি এবং এবি। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন অর্থাৎ সিবি। আমরা এক নজরে প্রকাশকালগুলি দেখে নিই এই গদ্যগ্রন্থের প্রকাশকাল কবে। আমরা এখানে যেগুলি গদ্যগ্রন্থ দেখতে পাচ্ছি, চাচা কাহিনী, শবনম, শাহরিয়ার এবং টুনিনেম, এই প্রত্যেকটি গদ্যগ্রন্থ শহীদ মুস্তফা আলীর লেখা। চাচা কাহিনী এই গদ্যগ্রন্থটি প্রকাশিত হয় 1952 খ্রিস্টাব্দে, শবনম 1960 খ্রিস্টাব্দ এবং শাহরিয়ার 1960 এবং টুনিমেম 1964 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবার যদি আমরা সাজাই তাহলে আমরা পাচ্ছি চাচা কাহিনী, শবনম, শাহরিয়ার এবং টুনিমেম, অর্থাৎ প্রকাশকাল, গ্রন্থের প্রকাশকাল এক রয়েছে দুটি গদ্যগ্রন্থ, একটি হচ্ছে শবনম এবং শাহরিয়ার, যার প্রকাশকাল 1960 খ্রিস্টাব্দ। এর পরবর্তী কোশ্চেন, শহীদ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের রচনাগুলো দেশ পত্রিকা ছাড়া আর যেখানে প্রকাশিত হয়েছিল সে কোন পত্রিকায়? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে উল্লেখ রয়েছে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? শহীদ মুস্তফা আলীর যে পঞ্চতন্ত্র গ্রন্থ আছে, এছাড়াও এই গ্রন্থটি, পঞ্চতন্ত্র গ্রন্থের রচনাগুলি সাধারণত দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নের আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি বসুমতী। বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়েছে, অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থটি দেশ পত্রিকা, তার সাথে সাথে বসুমতী পত্রিকাও প্রকাশিত হয়েছে। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। শহীদ মুস্তফা আলীর এই পঞ্চতন্ত্র গ্রন্থটি প্রকাশকাল যদি আমরা দেখি 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই উল্লেখযোগ্য পঞ্চতন্ত্র গ্রন্থ, যেটি রম্য প্রবন্ধ রচনা, যদি বলতে পারি আমরা এটা একটা প্রবন্ধ রচনা। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, বাঙালি হিন্দুর সংস্কৃতির শ্রেষ্ঠ বিকাশ হইয়াছে বৈষ্ণব কীর্তন গানে। যিনি এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন তিনি কে? এর জন্য ABCD করে 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই উল্লেখযোগ্য লাইনটি কে করেছিলেন? হ্যাঁ, এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন অর্থাৎ চিত্তরঞ্জন দাস। এর পরবর্তী 7 নম্বর কোশ্চেন, গ্রন্থকীট হবার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলা থেকে জেগে ওঠে। যিনি এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন, এর জন্য তোমরা স্ক্রিনে 3টি অপশন দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি বলেছিলেন গ্রন্থকীট হওয়ার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলা থেকে জেগে ওঠে। এই উল্লেখযোগ্য মন্তব্যটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় করেছিলেন। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জেনে নিই এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি উল্লেখযোগ্য এই মন্তব্যটি করেছিলেন, তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ, যেমন বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা তিনি লিখেছিলেন। এই বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা 1929 সালে প্রকাশিত হয়। এছাড়া পশ্চিমের যাত্রী 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বৈদেশিকী 1943 এবং রবীন্দ্র সঙ্গমে দ্বীপময় ভারত ও শ্যামদেশ, এই উল্লেখযোগ্য গদ্যগ্রন্থটি প্রকাশিত হয় 1965 খ্রিস্টাব্দে, যেগুলি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এর পরবর্তী প্রশ্ন, নিচে কতগুলি অধ্যায়ে ভাগবতের কত স্কন্ধ এবং কয়টি অধ্যায় কৃষ্ণলীলার কথা বর্ণিত রয়েছে? অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করলে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? অর্থাৎ ভাগবতের কত স্কন্ধে এবং কতগুলি অধ্যায় কৃষ্ণলীলার কথা বর্ণিত রয়েছে? একাদশ স্কন্ধের 80টি অধ্যায়, নাকি দশম স্কন্ধের 80টি অধ্যায়, নাকি দশম স্কন্ধের 90টি অধ্যায়, নাকি দ্বাদশ স্কন্ধের 90টি অধ্যায়? এই প্রশ্নের উত্তর কী হবে? ভাগবতে কৃষ্ণলীলার কথা বর্ণিত রয়েছে দশম স্কন্ধের 90টি অধ্যায়, অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 9 নম্বর কোশ্চেন, কৃত্তিবাস ওঝা তার রামায়ণ কোন ছন্দপুরাণ গ্রন্থে উল্লেখ করেছিলেন? কৃত্তিবাস ওঝা তার যে রামায়ণটি কোন ছন্দের পুরাণ বলেছেন? ত্রিপদী মাত্রাবৃত্ত, নাকি লাচারি, না পয়ার ছন্দ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন লাচারি ছন্দ। লাচারি জিনিসটা কি সেটা আমরা জেনে নিই। লাচারি হলো
ছন্দ, নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে সেই সময় পরিবেশন করা হতো এবং সেটি ছিল লাচারি। সুতরাং কৃত্তিবাস ওঝা তার রামায়ণকে লাচারি ছন্দের পুরাণ বলেছিলেন। বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। তবে কৃত্তিবাসী রামায়ণ সাধারণত পয়ের ছন্দে রচিত। এর পরবর্তী কোশ্চেন, কে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন? এখানে তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ। গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন। আমরা জানতে পারি পথকল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভণিতায় 406টি পদ এবং ডক্টর বিমান বিহারী মজুমদার গোবিন্দ দাসের 728টি পদের খোঁজ পেয়েছেন এবং গোবিন্দ দাসের পদাবলী হল বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য, এই উল্লেখযোগ্য কথাটিও বলা যায়। এর পরবর্তী কোশ্চেন, নিচের কোন মিলটি শুদ্ধ রয়েছে? 4টি অপশন দেওয়া আছে। গোবিন্দ দাসের জন্ম হয়েছে 1538 খ্রিস্টাব্দে বর্ধমানের শ্রীখণ্ড গ্রাম। বি নম্বরে লেখা আছে জ্ঞানদাসের জন্ম হয়েছে 1520 খ্রিস্টাব্দে বর্ধমানের কাদরা গ্রামে এবং সি নম্বরে আছে বৃন্দাবন দাসের জন্ম হয় 1518 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় এবং ডি নম্বরে আছে শুধুমাত্র এ অপশনটি সঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিলটি সঠিক রয়েছে সেটি রয়েছে জ্ঞানদাস। বি নম্বর অপশন, জ্ঞানদাসের জন্ম হয় 1520 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাদরা গ্রামে জ্ঞানদাসের জন্ম হয়। আর বাকিগুলো ভুল রয়েছে, আমরা একটু সঠিকটা একটু জেনে নিই। গোবিন্দ দাসের জন্ম হয় 1538 নয়, সেটা হবে 1537। 1537 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে জন্ম নেয়। আর বৃন্দাবন দাসের জন্ম হয়েছে 1518 নয়, সেটি হবে 1519 খ্রিস্টাব্দে। আর এই বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত কাব্য লিখেছিলেন 1538 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে। এর পরবর্তী 12 নম্বর কোশ্চেন, অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে, এই বাক্যটিতে কোন প্রকার কর্ম আমরা দেখতে পাচ্ছি? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। তোমাদের চিহ্নিত করতে হবে কোন কর্মটি এই বাক্যে সঠিক। অর্থকেই এবং পরমার্থ এই দুটি শব্দের মধ্যে কোন কর্মটি সঠিক রয়েছে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি ডি নম্বর অপশন, উদ্দেশ্য এবং বিধেয় কর্ম। কেন হলো আমরা একটু জেনে নিই। আমরা জানি যে সমস্ত ক্রিয়াপদের কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করা হয়, সেই যে পরিপূরক পদ, সেই পরিপূরক পদই হলো বিধেয় কর্ম। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থকেই লোকে পরমার্থ জ্ঞান করে, অর্থাৎ অর্থকেই এটা হলো উদ্দেশ্য কর্ম, কারণ এখানে রস্যি বিভক্তি যুক্ত আছে। এছাড়া পরমার্থ যে শব্দটি রয়েছে তার মধ্যে শূন্য বিভক্তি যুক্ত, অর্থাৎ কোনো বিভক্তি নেই, সেই জন্য এটি হলো বিধেয় কর্ম। একই রকম উদাহরণ উদ্দেশ্য বিধেয় কর্মের আমরা আরও উদাহরণ পাই। যেমন রামকৃষ্ণ ঠাকুর বলতেন টাকাকে মাটি, মাটিকে টাকা। এখানে কে বিভক্তি যোগে উদ্দেশ্য কর্ম সৃষ্টি হয়েছে এবং মাটি এখানে শূন্য বিভক্তি যোগে বিধেয় কর্ম সৃষ্টি হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 13 নম্বর, নিচের কোনটি বাক্যাংশ কর্মের উদাহরণ? এর জন্য 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, 4টি বাক্য দেওয়া আছে। কোন বাক্যটি বাক্যাংশ কর্মের উদাহরণ হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, আমতা আমতা কথা বলা আমি পছন্দ করি না। এটি হলো বাক্যাংশ কর্মের উদাহরণ। এখানে আমতা আমতা কথা বলা এইটুকু হলো বাক্যাংশ মধ্যে পড়ছে, কর্ম হিসেবে কাজ করছে। এর পরবর্তী 14 নম্বর প্রশ্ন, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। এই বাক্যে স্রোতে শব্দটি হলো, এর জন্য 4টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ, একদেশসূচক স্থানাধিকরণ, সামীপ্যসূচক স্থানাধিকরণ, নাকি ওপরের কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? স্রোতে এই শব্দটি একদেশসূচক স্থানাধিকরণ। সঠিক উত্তর হবে বি নম্বর অপশন। কারণ আমরা জানি সমগ্র স্থানব্যাপিয়া নয়, মাত্র কোনো বিশেষ অংশে কোনো কিছুর অবস্থান বোঝালে একদেশসূচক স্থানাধিকরণ হয়।
এখানে আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, এখানে স্রোতের কথাই উল্লেখ করা হয়েছে। আজকের সেটের লাস্ট কোশ্চেন 15 নম্বর। নিচের কোন প্রত্যয়ান্ত শব্দে নৎ প্রত্যয় ব্যবহার করা হয়? এ নম্বরে আছে শস্য, বি নম্বরে জাগ্রত এবং সি নম্বরে আছে পাঠ্য এবং ডি নম্বরে আছে জ্ঞাতব্য। এই চারটি অপশনের মধ্যে কোন প্রত্যয়ান্ত শব্দে নৎ প্রত্যয় ব্যবহার করা হয়? নৎ প্রত্যয় ব্যবহার করা হয় সাধারণত পাঠ্য, এই পাঠ্য শব্দের মধ্যে, অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এই পাঠ্য প্রত্যয়ান্ত শব্দটিকে যদি আমরা ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে এখানে ধাতু পাচ্ছি পট ধাতু, পট ধাতু যোগ নৎ প্রত্যয় পাঠ্য। এটি সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ। এক ঝলকে আমরা দেখে নিই পরবর্তী প্রত্যয়ান্ত শব্দগুলির কী ব্যুৎপত্তি হতে পারে। শস্য, এই শস্যটা হবে শস ধাতু যোগ যৎ প্রত্যয়। এছাড়া জাগ্রত, এই জাগ্রত সব প্রত্যয়ান্ত শব্দের যদি ব্যুৎপত্তি করি তাহলে হবে জাগরি ধাতু যোগ শর্তি প্রত্যয়। এছাড়া জ্ঞাতব্য, এই শব্দটি যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে হবে জ্ঞা ধাতু যোগ তব্য প্রত্যয়। সুতরাং সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই